আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পশ্চিম তীর জর্ডান সীমান্তে ৩ ইসরায়েলিকে গুলি করে হত্যা। অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করবে রাশিয়া। এবং পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, ২ কমান্ডো সহ ৮ আফগান সেনা নিহত। আরও জানিয়ে দিব আরেক দেশ ছেড়েছে মার্কিন সামরিক বাহিনী। এবং সবশেষ জানিয়ে দিব এ রাজ্য বাংলাদেশের মতো হবে না, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পশ্চিম তীর জর্ডান সীমান্তে ৩ ইসরায়েলিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি পশ্চিম তীর ও জর্ডান সীমান্তে একটি ক্রসিং বোর্ডিকধারী গুলিতে ৩ ইসরায়েলি নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায়, হামলাকারী জর্ডানের আল কারামের শহর থেকে একটি ট্রাকে করে রোববার সকালে এলএনবি সেতু ক্রসিংয়ে আসেন। এরপর সীমান্ত প্রহরীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। ট্রাকটিকে কোনো বিস্ফোরক ছিল কিনা তা খতিয়ে দেখছেন। জর্ডান জানায় তারা ঘটনাটি তদন্ত করছে। ইসরায়েলের নিয়ন্ত্রিত এমন একটি জায়গায় ঘটনাটি ঘটেছে যেখানে জর্ডানের ট্রাকগুলো মালামাল খালাস করে। এই ঘটনার পর 2 দিন থেকে ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানায়, নিহত 3 জন ইসরায়েলের নিরাপত্তা প্রহরী, তবে তারা ইসরায়েলের সেনাবাহিনী বা পুলিশের সদস্য নয়। জর্ডানের এক কর্মকর্তা রয়টার্সকে জানায়, ঘটনার সময় মালামাল খালাসের জায়গা থেকে জর্ডানের অন্তত 2 ডজন ট্রাক চালককে ইসরায়েলের সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর জর্ডানের সঙ্গে ইসরায়েলের সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ। এলএনবি সেতু ক্রসিং বাদশাহ হোসাইন সেতু নামে পরিচিত। এটি পশ্চিম তীর ও জর্ডানের মধ্যে বৈধ পারাপারের একমাত্র পথ। তাছাড়া জর্ডান থেকে পশ্চিম তীরে ঢোকার একটি মাত্র পথ, যেটি ইসরায়েলের ভেতর দিয়ে যায়নি। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ইসরায়েলের জন্য একটি কঠিন দিক আখ্যায়িত করেছেন। মন্ত্রিসভার বৈঠক শুরুতে তিনি ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। হামাস এই হামলার দায় স্বীকার করেনি, তবে এটি গাজা যুদ্ধের প্রকৃত জবাব হিসেবে বর্ণনা করেছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে এখন পর্যন্ত 600 এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। একই সময় সেখানে সহিংসতা অন্তত 18 জন ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছে বলে জাতিসংঘের তথ্য। তবে এই পরিসংখ্যানে গত 11 আগস্টের পর থেকে নিহতর অন্তর্ভুক্ত করা হয়নি। গত সপ্তাহে পশ্চিম তীরে বৃহত্তম উদ্বাস্ত শিবির জেনিন শহর থেকে 9 দিনের অভিযান শেষে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এই এলাকাটি ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্তিশালী ঘাঁটি রয়েছে। এখানে প্রায় 60,000 মানুষ বসবাস করে। উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করবে রাশিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়ায় 76তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে অভিনন্দন বার্তা পাঠায় পুতিন। এতে উত্তর কোরিয়ার জনসাধারণের প্রতি শুভেচ্ছা জানিয়ে নিজের মনোভাব তুলে ধরেন পুতিন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন রুশ বার্তা সংস্থা তাস। বার্তায় পুতিন বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা ধীরে ধীরে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশদায়িত্ব। তিনি আরো বলেন, এটি নিঃসন্দেহে আমাদের জনগণের মূল স্বার্থ পূরণ হবে। এছাড়া এ উদ্যোগ কোরিয়ার উপদ্বীপে এবং সাধারণভাবে উত্তরের পূর্ব রাশিয়া অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। সমালোচকরা রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক গভীর হলেও এটিকে স্বল্পমেয়াদী লক্ষ্য অর্জনের একটি স্বার্থ হিসেবে বিবেচনা করে। এর মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক নিবিড় করার প্রত্যয় ব্যক্ত করেন পুতিন। চলতি বছরের জুনে 24 বছর পর উত্তর কোরিয়ার সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে সর্বশেষ 2000 সালে পিয়ংইয়ং যান রুশ প্রেসিডেন্ট। পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, 2 কমান্ডার সহ 8 আফগান সেনা নিহত। পাকিস্তান ও আফগানিস্তানের নীতি নির্ধারকদের মধ্যে প্রায় উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে গত কয়েক মাস ধরে। সীমান্তের দুদিকে পাল্টাপাল্টি হামলাও হচ্ছে। এবার সীমান্তে তালেবানের 2 কমান্ডার সহ 8 আফগান সৈন্য নিহত হয় এবং কমপক্ষে 16 জন আহত হয়েছে। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। পাকিস্তান সরকারের অভিযোগ, তালেবান পাকিস্তানে ভূখণ্ডের জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া বর্তমান প্রকাশ্য আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করছে তারা। এদিকে দ্য ডনের খবরে বলানো হয়েছে, শনিবারের সকালে পাক আফগান সীমান্তে
পলসিন এলাকায় আফগান সৈন্যরা ভারী অস্ত্র নিয়ে পাকিস্তানি চেকপোস্টে হামলা চালায়। পাকিস্তানি বাহিনী পাল্টা গুলিবর্ষণে 8 আফগান সৈন্য নিহত হয়েছে এবং অন্য 16 জন আহত হয়েছেন। সূত্রটি বলেছে খলিল এবং জান মাহমুদ নামে 2 কমান্ডারও নিহত হয়েছেন। তবে এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ডন। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও প্রায় 1640 মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। তালেবানের ক্ষমতা আসার পর সীমান্তে 2 দেশের সেনাদের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা হচ্ছে। আরেক দেশ ছাড়ছে মার্কিন সামরিক বাহিনী। আরো এক দেশ থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মধ্যপ্রাচ্যের ওই দেশটির মধ্যস্থতাকারীদের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষ করেছে ওয়াশিংটন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে বরাতে জানা গেছে দখলদার বাহিনী হিসেবে আরো একটি দেশ ছাড়তে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। 2 দশক পর এবার ইরাক ছাড়তে হচ্ছে মার্কিন সেনাবাহিনীকে। এই দীর্ঘ সময় একটুও শান্তিতে থাকতে পারেনি তারা। ইরানের প্রাক্সিদের একের পর এক হামলায় তটস্থ ছিল মার্কিন বাহিনী। অস্থির ইরাককেও তাদের জন্য হয়ে উঠেছিল মরণ ফাঁদ। তাই ইরাক ছাড়া সবকিছু চূড়ান্ত করে ফেলেছে মার্কিন বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স বলেছেন আলোচনা চূড়ান্ত হলে ওয়াশিংটন ও বাগদাদের নেতাদের আনুষ্ঠানিক ঘোষণা বাকি। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন কখন সেই ঘোষণা দেওয়া হবে এটাই এখন সেই প্রশ্ন। চুক্তি অনুযায়ী 2025 সালে সেপ্টেম্বর নাগাদ ইরাক ছাড়বে কয়েকশো মার্কিন সেনা। বাকিরা 2026 সালে শেষ নাগাদ ইরাকের মাটি ছেড়ে যাবেন। যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্তে অনেক সমালোচনার খুশি হয়েছে। তবে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন নীতি নির্ধারকদের কপালে। তাদের উদ্বেগ এতে করে ওই অঞ্চলে ইরানের প্রভাব বাড়াবে। ইরাকে থাকা প্রায় 2500 সেনা ভাগ্য নিয়ে চলতি বছরে জানুয়ারিতে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। তবে ইসরায়েলে গাজা যুদ্ধের কারণে চলমান উত্তেজনায় এই আলোচনার গতি কিছুটা ধীর ছিল। গেল 7 অক্টোবর থেকে ইরাকের মার্কিন বাহিনী অন্তত 70 বার হামলার শিকার হয়েছে। ইরাকের মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে বাগদাদে অস্থিরত্ব ছিল। দেশটি এ রাজ্য বাংলাদেশের মতো হবে না বললেন মমতা। পশ্চিমবঙ্গের পরিস্থিতি বাংলাদেশের মতো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাষ্ট্রটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে রাজ্যটির চলমান বিক্ষোভ নিয়ে এ মন্তব্য করেন তিনি। মমতা বলেন সারা পৃথিবীতে বাংলার নাম বদনাম করা হচ্ছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটছে যারা এখান থেকে পড়াশোনা করে খেয়ে দিয়ে মানুষ হয়ে বাইরে গিয়েছে। তারা একতরফা কথা শুনে বাংলার বদনাম করছে। তারা দুপক্ষের শুনতে পাচ্ছে না। তাদের বোঝা উচিত বাংলাদেশ আলাদা রাষ্ট্র, ভারত আলাদা রাষ্ট্র। এটি আপনারা মাথায় রাখতে ভুলে গিয়েছেন। বাংলাদেশ একটি অন্য রাষ্ট্র। তাদের আমরা সম্মান করি, তাদের ভাষাকে সম্মান করি। এখানে বাংলাদেশ হবে না। বৈঠকে জেলা প্রশাসকদের আরো সজাগ থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন অনেক জেলা শাসক ও পুলিশ সুপাররা সর্দার সতর্ক ও সজাগ। স্থানীয় স্তরে পুলিশের দায়িত্ব যারা আছেন তারা অনেকেই দিন সামলাচ্ছেন, কিন্তু এবার আরো সাহসীভাবে মাথা ঠান্ডাভাবে আপনাদের প্রশাসন চালাতে হবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের উদ্দেশ্যে জানান আন্দোলনরত চিকিৎসকদের যদি তার সঙ্গে কথা বলতে চান তাহলে যেন তাকে জানানো হয়। তিনি বলেন আমাদের সরকার বামফ্রন্ট সরকার নয়। আমরা সিঙ্গুর নিয়ে 26 দিন অনশনে বসেছিলাম কলকাতায়, কেউ দেখা করতে আসেনি।